নমস্কার। আজকে আবার এসেছি। জীববিদ্যার কিছু অংশ বাকি রয়ে গিয়েছিল। আজকে আশা করি জীববিদ্যার বাকি অংশ শেষ হয়ে যাবে, অর্থাৎ বিজ্ঞান শেষ হয়ে যাবে। তাহলে আগামীকাল থেকে তোমরা মাধ্যমিকের অঙ্ক পাবে, যেটার জন্য হয়তো তোমরা বসে আছো অপেক্ষা করে। তাহলে আজকে শুরু করছি জীববিদ্যার বাকি অংশটুকু। প্রথম প্রশ্ন, জাইলেম কলার সজীব উপাদান ও ফ্লোয়েম কলার মৃত উপাদানের নাম লিখো। তারপরের প্রশ্ন, রক্ষী কোষ কী, এর কাজ কী? এরপরের প্রশ্ন, ভেলামেন কোন জাতীয় উদ্ভিদে পাওয়া যায়? এরপরে কোন শ্বেত রক্তকণিকা দেহের অনাক্রম্যতা গড়ে তোলে? তারপরের প্রশ্ন, বাষ্পমোচন কী? তারপরের প্রশ্ন, বৃক্ক মূত্রাশয়ের সংযোগ রক্ষাকারী নালীটির নাম লিখো। তারপরের প্রশ্ন, মূত্র কেন ঝাঁঝালো এবং গন্ধযুক্ত হয়? তারপরের প্রশ্ন, শ্বাসমূল বা নিউমেটোফোর দেখা যায় কোন উদ্ভিদে? তারপরের প্রশ্ন, কেঁচো ও ব্যাঙাচির শ্বাসঙ্গের নাম লিখো। তারপরের প্রশ্ন, মানুষের শ্বাসপেশিগুলি কী কী? তারপরের প্রশ্ন, নেফ্রনের কোন অংশকে পরিস্রাবক যন্ত্র বলা হয়? তারপরের প্রশ্ন, কোন জৈব অণু সংশ্লেষের জন্য নাইট্রোজেন একটি আবশ্যকীয় উপাদান? তারপরের প্রশ্ন, ব্যাপন বা ডিফিউশন কী? তারপরের প্রশ্ন, মানুষের পরিপাকতন্ত্রীয় দুটি গোলযোগের নাম লিখো। তারপরের প্রশ্ন, নেফ্রিডিয়া কী? তারপরে কোন ধমনী CO2 যুক্ত রক্ত পরিবহন করে? তারপরের প্রশ্ন, প্লুরা কী? তারপরের প্রশ্ন, অবাত শ্বসনকারী দুইটি জীবের নাম লিখো। এরপরে উদ্ভিদ দেহে ট্রান্সলোকেশন কিভাবে সম্পন্ন হয়? তারপরের প্রশ্ন, রক্তচাপ কী? এরপরের প্রশ্ন, দুটি করে উৎসেচকের নাম লিখো। শর্করা ভঙ্গক, প্রোটিন ভঙ্গক এবং ফ্যাট ভঙ্গক। তারপরে একটি তরল যৌগকলার নাম লিখো। তারপরের প্রশ্ন, আয়োডিনের অভাবে আমাদের কোন রোগ হয়? তারপরের প্রশ্ন, বায়ুথলি কী? তারপরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলো কোন কলার মাধ্যমে সংবাহিত হয়? তো এই তো গেল তোমার একের মানের প্রশ্ন। এখন হচ্ছে দুইয়ের মানের প্রশ্ন। দুইয়ের মানের প্রশ্নের মধ্যে তোমাকে আনসার করতে হবে মাত্র একটি। তো এখানে দেওয়া আছে, পেশির আক্ষেপ বলতে কি বুঝো? তারপরে সবাত ও অবাত শ্বসনের দুইটি পার্থক্য লিখো। এরপরের প্রশ্ন, অনুচক্রিকার দুটি কাজ লিখো। তারপরে ভেনাস হৃৎপিণ্ড কি? কোন প্রাণীদের দেহে এটি দেখা যায়? এরপরে পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া কিভাবে নিয়ন্ত্রিত হয়? তারপরে আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভূমিকা কী? তারপরের প্রশ্ন, জাইলেম ও ফ্লোয়েম কলার মধ্যে একটি করে গঠনগত ও কার্যগত পার্থক্য লিখো। তারপরের প্রশ্ন, আমাদের দাঁত কত প্রকারের? প্রত্যেক প্রকারের দাঁত কয়টি করে আছে? এরপরে এসএ নোটকে পেসমেকার বলে কেন? তারপরে হোলোফাইটিক ও হোলোজয়িক পুষ্টির পার্থক্য লিখো। তারপরের প্রশ্ন, রক্তকে তরল যৌগকলা বলা হয় কেন? তারপরের প্রশ্ন, শ্বসন ও শ্বাসকার্যের মধ্যে দুটি পার্থক্য লিখো। তারপরের প্রশ্ন, ভিটামিনের 4টি বৈশিষ্ট্য লিখো। ভিটামিন A, C, D, E, K এর রাসায়নিক নাম লিখো। তারপরের প্রশ্ন, অতিমাত্রিক ও স্বল্পমাত্রিক মৌলিক উপাদান কাকে বলে? তারপরের প্রশ্ন, ভিলাই কি? এর কাজ লিখো। এরপরের প্রশ্ন, ফুসফুসীয় শিরা ও ফুসফুসীয় ধমনীর মধ্যে দুইটি পার্থক্য লিখো। এবার হচ্ছে প্রশ্নমান 5। প্রশ্নমান 5, এটার মধ্যে আমরা দিয়েছি মাত্র 4টি প্রশ্ন। তো
প্রথমটা হচ্ছে মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেমন যকৃৎ, পিত্তাশয়, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, মলাশয়। তারপরে পাকরসের দুটি কাজ লিখো। পিত্তরস কোথা থেকে ক্ষরিত হয়? পাকস্থলীতে প্রোটিন পাচিত হয়, কিন্তু এর প্রাচীর প্রোটিন নির্মিত হওয়া সত্ত্বেও পাচিত হয় না কেন? খাদ্য পরিপাকে মুখগহ্বরের ভূমিকা কী? তারপরে পেরিস্টালসিস কি? মানবদেহের কোন কোন অংশে পরিপোষককারী খাদ্য পরিপাক হয় এবং পরিপাক শেষে এরা কিসে কিসে পরিবর্তিত হয়? তারপর 2 নম্বর প্রশ্ন, মানব শ্বাসতন্ত্রের চিত্র অঙ্কন করে ল্যারিঙ্গস, ফুসফুস এবং মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম চিহ্নিত কর। তারপরে ধমনীয় শিরার দুটি পার্থক্য লিখো। এরপর সর্বাধিক গ্যাসীয় আদান প্রদানের জন্য বায়ুথলির গঠন কীরূপ হয়েছে? তারপর প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়ার দুইটি পার্থক্য লিখো। তারপরে 3 নম্বর প্রশ্ন, মানব রেচনতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো। হেনলির লুপ কি? মানুষের মূত্রে উপস্থিত প্রধান নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থটির নাম লিখো। এরপরে রেচনে বৃক্ক ছাড়া মানব দেহে আর কি কি আনুষঙ্গিক রেচনাঙ্গ আছে? উদ্ভিদের বিভিন্ন রেচন কৌশলগুলি কি কি? 2টি উপকারের নাম ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। তারপর হচ্ছে শেষ প্রশ্ন, মিথজীবী পুষ্টি কাকে বলে? উদ্ভিদ দেহে রসের উৎস্রোত প্রক্রিয়া বর্ণনা করো। উদ্ভিদের খাদ্য পরিবহনকারী কলার নাম কি? সন্ধান বা ফার্মেন্টেশন কি? ফ্যাট পরিপাকে পিত্তলবণের ভূমিকা লেখো। শাকাশী প্রাণীদের ক্ষুদ্রান্ত মাংসাশী প্রাণীদের ক্ষুদ্রান্তের তুলনায় লম্বা হয় কেন? ক্ষয়পূরণ বিন্দু কি? এবার উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধক, এটার মধ্যে থাকবে 6 নম্বর। তো প্রশ্ন মানে একের 2টা দিতে হবে আগের মতোই, এমসিকিউ ভিএসএ। তো প্রথমে আমরা এমসিকিউগুলি পড়ছি। সঙ্গে ভিএসএ কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে? অ্যাড্রিনালিন, ইনসুলিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন। তারপরের প্রশ্ন, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড। নিচের কোনটি উদ্ভিদ হরমোন? ইনসুলিন, সাইটোকাইনিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন। তারপরে কোনটি গ্যাসীয় হরমোন? ইথিলিন, অক্সিন, ডরমিন, সাইটোকাইনিন। তারপরের প্রশ্ন, গুরু মস্তিষ্কের প্রধান কাজ হলো চিন্তন, দেহের ভারসাম্য, ঐচ্ছিক চলন, প্রতিবর্ত ক্রিয়া। তারপরের প্রশ্ন, শ্রবণ ক্রিয়া গুরু মস্তিষ্কের যে অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হলো অক্সিপিটাল লোব, ফ্রন্টাল লোব, প্যারাটাইল লোব, টেম্পোরাল লোব। এরপরের প্রশ্ন, নিচের কোন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা হয়? আরশোলা, জোক, মানুষ বা হাইড্রা। তারপরের প্রশ্ন, শৈশবে থাইরক্সিনের কম কারণে যে রোগটি হয় তা হলো মিক্সিডিমা, গলগণ্ড, ক্রিটেনিজম, অ্যাক্সোমেগালি। তারপরের প্রশ্ন, নিচের কোন হরমোন ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে? এফএসএইচ, এসিটিএইচ, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন। তারপরের প্রশ্ন, ব্যাঙ্গাচির রূপান্তরে যে হরমোন সাহায্য করে সেটা হলো থাইরক্সিন, ইস্ট্রোজেন, একডাইসন, ইনসুলিন। তারপরের প্রশ্ন, এতটুকু পর্যন্ত অপশানের প্রশ্ন গেল, এখন এরগুলো অপশান নেই, এক কথায় উত্তর। কোন উদ্ভিদ হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? তারপরে অগস্ত প্রকটতার জন্য দায়ী হরমোনটির নাম লিখো। তারপরে শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম লিখো। তারপরে মস্তিষ্কের কোন অংশটি দেহভঙ্গি এবং দেহের ভারসাম্য বজায় রাখে? তারপরের প্রশ্ন, সিএসএফের সম্পূর্ণ নাম লিখো। এরপরে গলগণ্ড রোগের জন্য দায়ী হরমোনের নাম কি? তারপরে কোন মানব হরমোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? তারপরে একটি প্রকল্পিত হরমোনের নাম লিখো। তারপরে পতঙ্গভুক উদ্ভিদে কী প্রকার চলন দেখা যায়? তারপরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী অংশ নিয়ে গঠিত? তারপরটা হচ্ছে সম্পূর্ণ নাম লিখো। এসিটিএইচ, জিএনআরএইচ আর হচ্ছে ইএমপি।
তারপরের প্রশ্ন, জন্মের পর শিশুর স্তন্যপানের ইচ্ছা, ইহা কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া? বাচ্চারা জন্মগ্রহণের পর অটোমেটিক্যালি স্তন পান করতে চায়। তো এটা কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া, এটা লিখতে হবে। তারপরে নিউরনের দীর্ঘতম ও ক্ষুদ্রতম প্রবন্ধকের নাম লিখো। তারপর স্নায়ু স্পন্দন কি, স্নায়ুতন্ত্রের একক কি। তারপরে হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে কোন হরমোন, অক্সিন হরমোনের রাসায়নিক নাম লিখো। তারপরে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুকেন্দ্র কোথায় অবস্থিত, ফল পাকাতে সাহায্যকারী হরমোন কোনটি, কোন ফাইটো হরমোন অপরিণত অঙ্গের মোচন ঘটায়, কোন হরমোন উদ্ভিদ কোষ বিভাজন ত্বরান্বিত করে। তো গেল 2 মানের প্রশ্নগুলো শেষ হলো। এখন হচ্ছে প্রশ্নমান 4। তো এটার জন্য আমরা মাত্র 3টা প্রশ্ন দিয়েছি, একটা আনসার করতে হবে, দেওয়া হয়েছে 3টা প্রশ্ন। আশা করব এই 3টার থেকে তোমরা নিশ্চয়ই কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্নটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, উদাহরণসহ প্রতিবর্ত ক্রিয়ার শ্রেণী বিভাগ। এরপরে প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক বলতে কি বুঝো। এরপরে একটি সরল প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্কের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। তারপরের প্রশ্ন, নিউরন ও নিউরোগ্লিয়ার পার্থক্য লিখো। নিউরোট্রান্সমিটার কি। এরপরে নিউরন বা স্নায়ু কোষ বিভাজিত হয় না কেন। 2 নম্বর প্রশ্ন, সাইনাপস কি, চিত্রসহ সাইনাপসের গঠন বর্ণনা করো। তারপরে সাইনাপসের কাজ উল্লেখ করো। নিউরনের অ্যাক্সন ও ডেনড্রনের 2টি পার্থক্য লিখো। এরপরে সাইনাপস বা স্নায়ু সন্নিধির মধ্য দিয়ে কিভাবে তড়িৎ স্পন্দন পরিবাহিত হয়। তারপরে সহজাত ও অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ সহযোগে পার্থক্য লিখো। এরপর 3 নম্বর প্রশ্ন, ট্রপিক চলন কি, অক্সিনের 2টি কাজ লিখো। উদ্ভিদের আলোকবৃত্তি চলন কিভাবে ঘটে। তারপরে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন। অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির 2টি পার্থক্য লিখো। উৎসেচক ও হরমোনের 2টি কাজ লিখো। ডোয়াফ্রিজম ও ডাইগান্ট্রিজম রোগের কারণ লিখো। এরপর অবস্থান ও কাজ লিখো। হাইপোথ্যালামাস, গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক। তারপর হচ্ছে অধ্যায়ের নাম জীবসমূহ কিভাবে জনন কার্য করে। এটার থেকে থাকবে 5 নম্বর। প্রশ্নমান 1-এর দিতে হবে 3টা, এমসিকিউ এবং ভিএসএ মিলিয়ে মোট 3টে দিতে হবে। প্রথমটা হচ্ছে মানুষের ক্ষেত্রে নিচের কোনটি পুংজননতন্ত্রের অংশ নয়। শুক্রাশয়, ডিম্বনালী, সেমিনিফেরাস নালী, সেমিনাল থলি। তারপরের প্রশ্ন, মানুষের ক্ষেত্রে নিচের কোনটি স্ত্রী জননতন্ত্রের অংশ নয়। জরায়ু, প্রস্টেট গ্রন্থি, ফ্যালোপিয়ান নালী, সার্ভিক্স। তারপরে হচ্ছে নিচের কোনটি যৌনবাহিত রোগ নয়। সিফিলিস, হেপাটাইটিস, এইডস, গনোরিয়া। তারপর যে প্রকার জনন জৈব অভিব্যক্তিতে সাহায্য করে অঙ্গজ জনন, অযৌন জনন, অপুংজনী, যৌন জনন। তারপরের প্রশ্ন, করুকোদ্গম পদ্ধতিতে অযৌন জনন ঘটে কার মধ্যে। অ্যামিবা, ইস্ট, প্লাজমোডিয়াম, প্যানোরিয়া। তারপরের প্রশ্ন, সংশ্লেষ বা কনজুগেশন নামক যৌন জনন দেখা যায় মস, ফার্ন, স্পাইরোগাইরা, ধান গাছ এর মধ্যে। তারপরের প্রশ্ন, যার মধ্যে শুক্রাণুগুলি সঞ্চিত থেকে পুষ্টি আহরণ করে। এটা হচ্ছে কাউপার গ্রন্থি, এপিডাইমিস, সেমিনিফেরাস নালিকা এবং ভাস ডিফারেন্স। তারপরের প্রশ্ন, পরাগনালিকা ডিম্বক রন্ধ্রের মাধ্যমে ভ্রূণস্থলিতে প্রবেশ করলে তাকে কি বলে। পেরোগেমি, চ্যালেজোগেমি, মেসোগেমি, বেসোগেমি। তারপরের প্রশ্ন, উদ্ভিদের ক্ষেত্রে যে অযৌন জননে কেলাস গঠিত হয়। অঙ্গজ বংশবিস্তার, খণ্ডীভবন, সেগমেন্টেশন, পুনরুৎপাদন এবং অনুবিস্তার বা মাইক্রো প্রপেগেশন। তারপরের প্রশ্ন, 2 প্রকার অসম আকৃতির গ্যামেটের মিলনকে বলে প্লাজমোগেমি, আইসোগেমি, অ্যানাইসোগেমি, অ্যাপ্লাইসোগেমি। তারপর হচ্ছে অযৌন ও যৌন জননের একক কী।
একটি যৌন সংক্রামিত রোগের নাম করো। ভাইরাস গঠিত সৃষ্ট ভাইরাসের নাম সহ লিখতে হবে। তারপর নিষেকের পর ফুলের ডিম্বক কিসে পরিণত হয়? তারপরের প্রশ্ন, দুইটি স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতির নাম লিখো। এরপরের প্রশ্ন, এইডস এবং HIV-র পুরো নাম লিখো। তারপরের প্রশ্ন, পুনরুৎপাদন কি? এটি কোন প্রাণীতে দেখা যায়? তারপরের প্রশ্ন, বিশ্ব এইডস নিবারণ দিবস কবে সচেতনমূলকভাবে পালন করা হয়? তারপরের প্রশ্ন, বুলবিল গঠন দ্বারা অঙ্গজনন সম্পন্ন করে কোন উদ্ভিদ? তারপরে বাডিং বা কোরকোদ্গম কি? উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, পরাগযোগ কাকে বলে? তারপরের প্রশ্ন, স্বনিষেক কোন প্রাণীতে দেখা যায়? তারপরের প্রশ্ন, গ্রাফিয়ান ফলিকল কি? তারপরের প্রশ্ন, কোন গাছের পাতায় অস্থানিক মুকুল সৃষ্টি হয়? তারপরে দুইটি গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন কোষকে কি বলে? তারপরের প্রশ্ন, ভ্রূণ যে বিশেষ কলার মাধ্যমে মাতার রক্ত থেকে পুষ্টি গ্রহণ করে তাকে কি বলে? এরপরের প্রশ্ন, সিনগেমি কি? এরপরের প্রশ্ন, X ক্রোমোজোমযুক্ত শুক্রাণুর সাথে ডিম্বাণুর নিষেক ঘটলে কি ঘটবে? তারপরের প্রশ্ন, নিষেকের ফলে উৎপন্ন প্রথম কোষটির নাম লিখো। এইবার হচ্ছে প্রশ্নমান 2-এর একটি আনসার করতে হবে। প্রথম প্রশ্ন, দ্বিনিষেক কাকে বলে? তারপরের প্রশ্ন, দ্বিবিভাজন ও বহু বিভাজনের মধ্যে পার্থক্য লিখো। তারপরের প্রশ্ন, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য কী? তারপরের প্রশ্ন, যৌন এবং অযৌন জননের মধ্যে দুইটি পার্থক্য লিখো। তারপরের প্রশ্ন, অঙ্গজ জনন ও অযৌন জননের মধ্যে বৈসাদৃশ্যগুলি কী কী? তারপরের প্রশ্ন, অপুংজনী বা পার্থেনোজেনেসিস কি? উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, জননগত স্বাস্থ্য কি? তারপর পরাগযোগ প্রক্রিয়াটি নিষেক হতে কিভাবে পৃথক হয়? তারপরের প্রশ্ন, ম্যানার্কি ও মেনোফেজ কাকে বলে? তারপরের প্রশ্ন, অযৌন জননের তুলনায় যৌন জননের দুইটি সুবিধা লিখো। তারপরের প্রশ্ন, স্পার্মাটোজেনেসিস কি? কোন হরমোন প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে? তারপরের প্রশ্ন, গ্রাফটিং কি? এটি কিভাবে করা হয়? তারপরের প্রশ্ন, পার্থক্য লিখো, সংশ্লেষ ও নিষেক। তারপরের প্রশ্ন, শুক্রাণু ও ডিম্বাণু এটার মধ্যে পার্থক্য। তারপরের প্রশ্ন, এইডস রোগের বিস্তার কিভাবে হয় তার 4টি কারণ লিখো। তারপরের অধ্যায় হচ্ছে বংশগতি ও বিবর্তন, এটার মধ্যে থাকবে 4 নম্বর। তো আগের মতোই প্রশ্ন মানে 1-এর 2টি দিতে হবে, MCQ এবং VSA। প্রথম প্রশ্নটা হচ্ছে বংশগতির এককে কি বলে? তারপরের প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? তারপরের প্রশ্ন, বংশগতির ধারক ও বাহককে কি বলে? তারপরের প্রশ্ন, ম্যান্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত লিখো। তারপরের প্রশ্ন, বাদুড়ের ডানা এবং পাখির ডানা সমসংস্থ না সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ? তারপরের প্রশ্ন, মানুষ কোন মহাদেশ থেকে উদ্ভূত জীব? তারপরের প্রশ্ন, ম্যান্ডেল সজীব বস্তুর বংশানুসরণ প্রক্রিয়ার জন্য কোন উদ্ভিদকে ব্যবহার করেছিলেন? তারপরের প্রশ্ন, ইওহিপ্পাস কোন যুগের জীবাশ্ম? তারপরের প্রশ্ন, মানুষের 2টি নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখো। তারপরের প্রশ্ন, ম্যান্ডেলের পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন দীর্ঘ মটর গাছের জিনোটাইপ কি ছিল? তারপরের প্রশ্ন, এলিল কি? DNA কি? তারপরের প্রশ্ন, মটর গাছের বিজ্ঞানসম্মত নাম লিখো। তারপরের প্রশ্ন, আধুনিক বা বর্তমান মানুষের বিজ্ঞানসম্মত নাম লিখো। তারপরের প্রশ্ন, সুপ্রজনন বিদ্যার জনকের পুরো নাম লিখো। জেনেটিক্স বা সুপ্রজনন বিদ্যা কাকে বলে? তারপরে ম্যান্ডেলের এক সংকর জননের ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত লিখো। তারপরে উৎপত্তিগতভাবে কিন্তু কার্যগতভাবে ভিন্ন ভিন্ন প্রাণী অঙ্গসমূহকে কি বলে?
তারপরের প্রশ্ন লোকাস কি? তারপরের প্রশ্ন জীবাশ্মের বয়স নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত হয় যে কোনো একটি পদ্ধতির নাম উল্লেখ করো। তারপরের প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতা কখন দেখা যায়? তারপরের প্রশ্ন কী কারণে থ্যালাসেমিয়া রোগ হয়? তারপরের প্রশ্ন কোন বিজ্ঞানী সর্বপ্রথম বিজ্ঞান ও গণিতের জ্ঞানের সংমিশ্রণ ঘটিয়ে বংশানুসরণ অধ্যয়ন করেছিলেন? তারপরের প্রশ্ন মহিলাদের যৌন ক্রোমোজোমগুলির নাম লিখো। তারপরের প্রশ্ন অস্তিত্বের জন্য সংগ্রাম এটা কার মতবাদ? তারপরের প্রশ্ন মানুষের দেহে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? তারপরের প্রশ্ন উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখো। তারপরের প্রশ্ন একসংকর জনন এবং দ্বিসংকর জনন কি? তারপরের প্রশ্ন মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় ক্যাপিটাল টি স্মল টি এর শতকরা পরিমাণ কত? তারপরের প্রশ্ন দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? তারপরের প্রশ্ন কোন প্রলক্ষণ বা চারিত্রিক বৈশিষ্ট্য জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয় উদাহরণ দিয়ে বুঝাও। তারপরের প্রশ্ন এটা হচ্ছে 2 মানের একটা আনসার করতে হবে। এগুলি হচ্ছে মানুষের ক্ষেত্রে শিশুর লিঙ্গ কিভাবে নির্ধারিত? তারপরে অসম্পূর্ণ প্রকটতা কি উদাহরণ দাও। তারপরে বিবর্তনগত সম্পর্ক নির্ধারণে জীবাশ্মের ভূমিকা লিখো। তারপর হচ্ছে বিবর্তনের ব্যাখ্যায় নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব লিখো। তারপরে বংশগতি কাকে বলে? মেন্ডেলকে জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন? তারপরে মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি লিখো। এরপরে শঙ্করায়ন কাকে বলে উদাহরণ দাও। তারপরে টেস্ট ক্রস কি উদাহরণ দাও। তারপরের প্রশ্ন জিন কি? জিন কোথায় অবস্থান করে? তারপরের প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন কি? এরপরের প্রশ্ন মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ উল্লেখ করো। তারপরের প্রশ্ন জিনোটাইপ ও ফিনোটাইপ কাকে বলে? তারপরের প্রশ্ন জীবাশ্ম কি? জীবাশ্মের একটি গুরুত্ব লিখো। তারপরের প্রশ্ন জীবের প্রজাতিকরণ কাকে বলে? অটোজোম কি? তারপরের প্রশ্ন প্রকট ও প্রচ্ছন্ন লক্ষণের মধ্যে 2টি পার্থক্য লিখো। তারপরের প্রশ্ন সেক্স ক্রোমোজোম কাকে বলে? মানুষের যৌন বা সেক্স ক্রোমোজোমগুলি কি কি? তারপরে শেষ প্রশ্ন হচ্ছে গ্যামেট কি? মানুষের পুরুষ গ্যামেটে কোন যৌন ক্রোমোজোমগুলি থাকে? তারপরে অধ্যায় হচ্ছে শেষ অধ্যায় আমাদের পরিবেশ। এটার মধ্যে থাকবে 5 নাম্বার। তো পরিবেশের কথা বলতে গিয়ে প্রথমেই হচ্ছে আমাদের দিন দিন গাছ কমে যাচ্ছে, তাই দর্শকদের অর্থাৎ তোমাদের অনুরোধ করব তোমরা প্রত্যেকে তোমাদের প্রতিটা অনুষ্ঠানে একটা করে গাছ লাগাবে, সেটা বাড়িতে হোক, রাস্তায় হোক, স্কুলে হোক, হ্যাঁ, প্রতিটা প্রোগ্রামে তোমরা গাছ লাগাবে, একটা স্মৃতি হয়ে থাকবে এবং পরিবেশ ভালো হবে। যাই হোক, প্রথম এটা 3টি আনসার করতে হবে, প্রশ্নমান থাকবে 1-এর। প্রথম প্রশ্ন ওজোন স্তর অবক্ষয়ের জন্য দায়ী NH4, CO2, CFC, SO2 এই 4টা থেকে শুদ্ধ উত্তরটা লিখবে। তারপরের প্রশ্ন নিচের কোনটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়? বন বা অরণ্য, পুকুর, শস্যক্ষেত্র, হ্রদ। তারপরে ওজোন স্তর অবস্থিত মেসোস্ফিয়ার, একোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তারপরের প্রশ্ন একটি বাস্তুতন্ত্র গঠিত হয় জীবজ উপাদান দ্বারা, অজীবজ উপাদান দ্বারা, জীবজ ও অজীবজ উপাদানের সমন্বয়ে কোনোটিই সঠিক নয়। তারপরের প্রশ্ন খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ বা স্তরকে বলে ট্রফিক স্তর, খাদক স্তর, উৎপাদক স্তর, বিয়োজক স্তর। তারপরের প্রশ্ন একটি বাস্তুতন্ত্রে কোন শ্রেণীর জীবেরা সর্বাধিক হয়? তৃণভোজী বা শাকাশী প্রাণীরা, মাংসাশী প্রাণীরা, সর্বভুকরা এবং উৎপাদকরা। তারপরের প্রশ্ন গম, এরো দিয়ে ইঁদুর, এরো দিয়ে সাপ, এরো দিয়ে ইগল এই খাদ্য শৃঙ্খলটি কোন ট্রফিক স্তরে থাকে? প্রথম ট্রাফিক স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনটা হবে? তারপরে একটি খাদ্য শৃঙ্খলে প্রজাপতি ফুলের মধু খায়, তাহলে প্রজাপতি হলো বিয়োজক। প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক কোনটি হবে? তারপরে হচ্ছে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ বহুমুখী, একমুখী, একও বহুমুখী এবং কোনোটিই নয়।
তারপরের প্রশ্ন, নিচের কোনটি জৈব অভঙ্গুর উপাদান হিসাবে পরিবেশে একইভাবে থেকে যায়? কাগজ, দুধের প্যাকেট, ব্যবহার করা চা পাতা, ছেঁড়া পোশাক। তারপরের প্রশ্ন, একটি প্রাকৃতিক দূষক হল আগ্নেয়গিরি, জলাশয়, যানবাহন, কলকারখানা। তারপরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে উৎপাদকের অবস্থান কোন স্তরে? প্রথম পুষ্টি স্তরে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পুষ্টি স্তরে। চারটার মধ্যে কোন অপশানটা হবে? তো অপশানের প্রশ্নগুলো শেষ হলো। এখন এক কথায় উত্তর, বাস্তুতন্ত্রে শক্তির উৎস কী? একটি গ্রিনহাউস গ্যাসের নাম কি? সর্বোচ্চ পুষ্টি স্তরে দূষকের ঘনত্ব বেড়ে যাওয়াকে কী বলে? তারপরের প্রশ্ন, শক্তি প্রবাহের 10% নিয়ম কে দিয়েছিলেন? সম্পূর্ণ নাম লিখিও। ইউএনইপি, ডিডিটি, বিএসসি, সিএফসি। তারপরে ফ্লোরা ও ফনা বলতে কী বোঝায়? তারপরের প্রশ্ন, ন্যাকটন ও ব্যান্থসের একটি করে উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, একটি করে ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ লিখো। এরপরের প্রশ্ন, অতিবেগুনি রশ্মির প্রভাবে আমাদের দেহে সৃষ্ট একটি রোগের নাম লিখো। তারপরে ওজোন স্তরের পাতলা ক্ষতি হওয়ার জন্য কোন গ্যাস প্রধানত দায়ী? তারপরে ব্যায়াম কি? কর্কর ভক্ষক কি? একটি খাদ্য শৃঙ্খলের সবচেয়ে নিচের ট্রাফিক স্তরে কোন জীবেরা থাকে? তারপরে বাস্তুতন্ত্রে বিয়োজক কারা? তারপরে হচ্ছে পরিবেশ কাকে বলে? ইকোলজির কার্যকরী একক কি? শব্দের তীব্রতা পরিমাপের একক লিখো। তারপরে জলবাহিত দুটি রোগের নাম লিখো। তারপরে একটি অবায়ুজীবী জীবের নাম লিখো। তারপরে খাদ্য শৃঙ্খলের প্রথম ট্রাফিক স্তরে কে থাকে? তারপরে খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ দাও। তারপরে হচ্ছে প্রশ্নমান 2, এখানে তোমাকে একটা আনসার করতে হবে। তো প্রশ্নগুলো হচ্ছে, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ বলতে কি বুঝো? শক্তি প্রবাহ কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? এরপরে খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজালের মধ্যে পার্থক্য লিখো। তারপরে হচ্ছে জৈব বিবর্ধন কি? উদাহরণ দাও। তারপরে জৈব ক্ষয়িষ্ণু বা বায়োডিগ্রেডেবল এবং জৈব অক্ষয়িষ্ণু বা নন বায়োডিগ্রেডেবল পদার্থ কি? উদাহরণ দাও। তারপরে হচ্ছে পরিবেশের 2টি করে জড় ও জৈব উপাদানের নাম লিখো। তারপরে কর্কর বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কাকে বলে? একটি উদাহরণ ছকের সাহায্যে দেখাও। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয় কেন? উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। লিনম্যানের 10% সূত্রটি লিখো। এক্সটার্নাল ক্যান্ডিডেটদের জন্য 1-এর মানের 4টি আনসার করতে হবে, 2-এর মানের 2টি আনসার করতে হবে, অর্থাৎ 4 করে 8 নাম্বার থাকে। যেগুলো রেগুলারের জন্য দেওয়া হয়েছে এখান থেকেই এক্সটার্নালেরও থাকবে। তো আশা করি তোমরা লিখতে পেরেছো। যদি সমস্যা হয়ে থাকে ইউটিউবে পজ করে লিখবে। এবং আবার বলছি, তোমরা প্রত্যেকে তোমাদের বাড়িতে হোক, স্কুলে হোক, রাস্তায় হোক, তোমরা বৃক্ষরোপণ থেকে থেমে থাকবে না, কারণ এইটাই আমাদের জীবন রক্ষাকারী এবং পরিবেশ উন্নতকারী হিসাবে গর্বিত উদ্ভিদ। যাই হোক, নমস্কার। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কাল থেকে তোমরা পাবে মাধ্যমিকের অঙ্ক এবং তোমরা সন্ধ্যা 7টায় খাতা কলম নিয়ে বসে যাবে। নমস্কার।